আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা চলছে তার 7ই আগস্টের সেকেন্ড শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলো দেখে নেব, যে কোন কোন মানে টপিক থেকে কোন কোন টাইপের প্রশ্নগুলো আসছে, এবং তার সাথে আমি যে এক্সট্রা তথ্যগুলো রেখেছি এগুলো কিন্তু অবশ্যই পড়ে মুখস্থ করে নিবা। তোমাদের যাদের সামনে পরীক্ষা রয়েছে তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। দেখো, এই প্রশ্নটা এসেছিল যে পানিপথের তৃতীয় যুদ্ধ তোমার এই আহমেদ শাহ আবদালি এবং কার মধ্যে সংগঠিত হয়েছিল। তা তুমি ভালো মতোই জানো যে দাদা পানিপথের তৃতীয় যুদ্ধটা হয় 1761 সালে আহমেদ শাহ আবদালি আর মারাঠাদের মধ্যে, যেখানে আহমেদ শাহ আবদালি জয়লাভ করেছিল। তা আমরা দেখে নেব প্রথম যুদ্ধটা হয়েছিল 1526 সালে বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে, যেখানে বাবর জয়লাভ করেছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল 1556 সালে আকবর আর হেমুর মধ্যে, যেখানে আকবর জয়লাভ করেছিল। আর তৃতীয় যুদ্ধটা 61-তে হয় আহমেদ শাহ আবদালি আর মারাঠাদের মধ্যে, যেখানে আহমেদ শাহ আবদালি জয়লাভ করে। তার সাথে দেখে নাও বাবর কত সালে প্রথম ভারত আক্রমণ করে। মাথায় রাখবে 1519 সালে বাবর প্রথম ভারত আক্রমণ করেছিল। আচ্ছা, যদি বলে বাবর কোন যুদ্ধ জয়ের পর গাজী উপাধি ধারণ করেন, খানোয়ার যুদ্ধ। মাথায় রাখবে 1527 সালে হয় খানোয়ার যুদ্ধ। 17ই মার্চ 1527 সালে খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়, বাবর আর মেবারের রানা সঙ্গের মধ্যে হয়েছিল। ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা দেখো, বাবরের পিতা ওমর শেখ মির্জা কোন স্থানের অধিপতি ছিলেন? তিনি কিন্তু ফারগনা স্থানের অধিপতি ছিলেন বাবরের পিতা, যার নাম কি ওমর শেখ মির্জা। অনেক সময় দিয়ে দেয় যে বাবরের পিতার নাম কি, মাথায় রাখবে ওমর শেখ মির্জা। মাথায় রাখবে 1529 সালে ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদি বাংলায় তোমার এই নুসরাত শাহের সমর্থনে মোগল সম্রাট বাবরের সাথে ঘরঘরার যুদ্ধে জড়িয়ে পড়ে, এবং এই যুদ্ধে বাবর তোমার এই মামুদ লোদিকে পরাস্ত করে। তাহলে বুঝতেই পারছো যে ঘরঘরার যুদ্ধটা কত সালে হয়েছিল? 1529 সালে। কার মধ্যে? ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদি আর বাবরের মধ্যে তোমার এই ঘরঘরার যুদ্ধটা হয়েছিল। তার সাথে দেখে নাও যে হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধটা হয় 1576 সালে 18ই জুন। কি বললাম? 18ই জুন 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। মহারানা প্রতাপ ও আকবরের মধ্যে তোমার এই হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। দেখো, পরের প্রশ্ন এসেছিল যে নীতি আয়োগের এসডিজি ভারত সূচক 2023-এ কোন ভারতীয় রাজ্য শীর্ষে রয়েছে? তো সেটা হবে কেরালা এবং উত্তরাখণ্ড। দুটো রাজ্যই কিন্তু শীর্ষস্থান অধিকার করেছে। মাথায় রাখবা যে নীতি আয়োগের এসডিজি ভারত সূচক 2023 অনুযায়ী শীর্ষস্থানীয় রাজ্য হলো কেরালা এবং উত্তরাখণ্ড। দেখো, 2023-24 সালে কেরালা এবং উত্তরাখণ্ড তালিকার শীর্ষে ছিল। উভয় রাজ্যই 79 স্কোর করেছিল। সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছিল বিহার, যার পয়েন্ট কত ছিল? 57 পয়েন্ট নিয়ে পিছিয়ে আছে। আর যেখানে ঝাড়খণ্ড কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে, যার পয়েন্ট হচ্ছে 62 পয়েন্ট। তাহলে বুঝতেই পারছো যে নীতি আয়োগের এসডিজি সূচক অনুযায়ী সর্বশীর্ষে রয়েছে কেরালা এবং উত্তরাখণ্ড, যাদের পয়েন্ট ছিল 79। দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড, যার পয়েন্ট হচ্ছে 62। আর সবথেকে খারাপ পারফরমেন্স কার গিয়েছে? বিহারের গিয়েছে, যার তোমার হচ্ছে পয়েন্ট ছিল 57। দেখে নাও নীতি আয়োগের এসডিজি সূচক কবে থেকে প্রকাশ করা শুরু হয়েছিল? 2018 সাল থেকে এই এসডিজি সূচকটা প্রকাশ করা হয়েছিল। এসডিজি বলে তো মাথায় রাখবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। ঠিক আছে। আচ্ছা দেখো, নীতি আয়োগের এসডিজি সূচকের সর্বোচ্চ স্কোর হচ্ছে 100। যদি বলে কোন কেন্দ্রশাসিত অঞ্চল 2023 সালের এসডিজি সূচকের শীর্ষে রয়েছে? কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলবা চণ্ডীগড় হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর এই এসডিজির প্রধান লক্ষ্য কি? দারিদ্র দূরীকরণ। মাথায় রাখবে এসডিজির অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের প্রধান লক্ষ্য হচ্ছে দারিদ্র দূরীকরণ। দেখো, এই প্রশ্নটা এসেছিল যে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। মাথায় রাখবে ভারতের প্রথম বলেছে, হ্যাঁ, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। যদি বলে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? মাথায় রাখবে VS রামা দেবী। ভারতের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? হরিলাল কে কানিয়া। মাথায় রাখবে ভারতের প্রথম স্পিকার বা লোকসভার অধ্যক্ষ বলতে পারো বা স্পিকার কে ছিলেন? তোমার হচ্ছে গণেশ বসু বা GV মাভালঙ্কর। মাথায় রাখবে ভারতের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমার। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হচ্ছেন
জাকির হোসেন। কি বললাম? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? জাকির হোসেন। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? কিরণ বেদি। ভালো তথ্য কিন্তু, এগুলো সব পড়ে নিবা। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? চনির তোমার হচ্ছে গুজরাল। মাথায় রাখবে, চনির গুজরাল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত। কেমন? দেখো এটা এসেছিল যে কম্পিউটারে Ctrl+S এর ব্যবহার কি, মানে Ctrl+S কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ফাইল সংরক্ষণ করতে। মাথায় রাখবে, কম্পিউটারে Ctrl+S ফাইল সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। আচ্ছা দেখো, Ctrl+A যদি টেপো তাহলে কি হবে? সমস্ত বিষয়বস্তু নির্বাচিত হয়ে যাবে, নির্বাচন হয়ে যাবে, তাই না? Ctrl+B টেপা হয় কি জন্য? তোমার এই টেক্সট বোল্ড করতে। Ctrl+C নির্বাচিত আইটেমটি অনুলিপি করতে। তারপরে Ctrl+D ফ্রন্ট ডায়ালগ বক্স খোলার জন্য ব্যবহার করা হয়। Ctrl+E টেক্সট এডিটিং, তারপরে প্রোগ্রামে নির্বাচিত টেক্সটটি মাঝখানে সারিবদ্ধ করতে Ctrl+E তোমার হচ্ছে প্রেস করা হয়। তারপরে দেখো Ctrl+F পাঠ্য খুঁজে পাই। Ctrl+G একটি নির্দিষ্ট পাঠ্য বা স্থানে যেতে সাহায্য করে। Ctrl+I নির্বাচিত পাঠ্যকে তির্যক করে। Ctrl+J যেটা কি প্রান্তিকরণ ন্যায্যতার ক্ষেত্রে তোমার কাজে লাগানো হয়। Ctrl+M তোমার এটা কি নতুন স্লাইড তৈরি, মেনু বার লোকানো এই করার জন্য আর কি মানে আর প্রেস করা হয়। আর দু তিনটে আছে দেখে নাও, এগুলো কিন্তু পড়ে নিবা। যে Ctrl+V এটা তোমার করা কি, যে পেস্ট কপি বা কাট করা জিনিস বসানোর ক্ষেত্রে কিন্তু তোমার এই Ctrl+Vটা ব্যবহার করা হয়। তারপরে Ctrl+Z যেটা আন্ডুর আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য, মানে আন্ডু করা হয় বলতে পারো, যে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য। তারপরে Ctrl+X এটা হচ্ছে কাট করার জন্য, মানে হচ্ছে কেটে নিয়ে অন্য জায়গায় বসানোর জন্য Ctrl+Zটা ব্যবহার করা হয়। চলো দেখো, এটা এসেছিল যে কোন তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্পর্কিত কাজের পরিধি বা বিধান উল্লেখ করে। সেটা হচ্ছে পঞ্চম তপশিল। মাথায় রাখবে, পঞ্চম তপশিলে ভারতের সংবিধানের অধীনে তপশিলি অঞ্চল এবং তপশিলি উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণের বিধান রয়েছে। এতে রাজ্যপাল, উপজাতি উপদেষ্টা পরিষদ এবং উপজাতি অঞ্চলের প্রশাসনের ক্ষমতা সম্পর্কিত বিধান রয়েছে। এটি তপশিলি উপজাতি কল্যাণ ও সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। তাই এখানে আমরা দেখে নেব ভারতের বর্তমানে মোট 12টি তপশিল বা শিডিউল রয়েছে। 1 নং তপশিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2 নং তপশিলে রাষ্ট্রপতি ও রাজ্যপাল, লোকসভা ও রাজ্য বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, সভাপতি ও সহসভাপতি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি এবং ক্যাগ সম্পর্কিত আলোচনা করা হয়েছে। 3 নম্বর তপশিলে শপথ ও নিশ্চয়তা কর্মের কথা বলা হয়েছে। 4 নং তপশিলে রাজ্যসভার আসন বন্টনের সাথে সম্পর্কিত। তার সাথে দেখে নাও, এগুলো সবই পড়ে নিবা। যেহেতু তপশিল থেকে প্রশ্ন তুলেছে, তার মানে কিন্তু পরবর্তী সময়ে তোমাদের শিফটেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। কারণ আগেরবার আমরা দেখেছিলাম যে তোমার ওই মৌলিক অধিকার থেকে তুলেছিল, মৌলিক অধিকার থেকে পরপর প্রত্যেকটা শিফটেই দিয়ে গেছে। সেই জন্য বলছি তপশিল থেকে যেহেতু প্রশ্ন তুলছে, এগুলো কিন্তু অবশ্যই পড়বা। দেখো 5 নম্বর তপশিলে তোমার এই তপশিলি ক্ষেত্রসমূহ সংশোধন ও জনজাতির প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধানের কথা বলা হয়েছে। 6 নং তপশিলে অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের জনজাতির প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান রয়েছে। 7 নং তপশিলে কেন্দ্র, রাজ্য ও যুগ্ম তালিকার কথা বলা আছে। 8 নং তপশিলে সরকারি ভাষা। 9 নং তপশিলে আইন ও নিয়ম কানুনের বৈধতা। 10 নং তপশিলে দলত্যাগ বিরোধী বিধান। 11 নং তপশিলে পঞ্চায়েতের ক্ষমতা মানে ও দায়িত্ব। আর 12 নং তপশিলে নগর বা পৌরসভা এলাকার ক্ষমতা ও দায়িত্বের কথা বলা হয়েছে। পরে প্রশ্ন এসেছিল দেখো, যে হার্টল্যাম্প বইটির লেখককে, যা 2025 সালের ম্যান বুকার পুরস্কার মানে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন। তা এই হার্টল্যাম্প, মাথায় রাখবে, হার্টল্যাম্প বইটি ভারতীয় লেখিকা তোমার এই বানু মুস্তাকের লেখা। কি বললাম? বানু মুস্তাকের লেখা তোমার এই হার্টল্যাম্প। মাথায় রাখবে, বানু মুস্তাকের ছোট গল্প সংকলন হার্টল্যাম্প, যা মূলত কন্নড় ভাষায় হৃদয় দীপা নামে লেখা, এবং দীপা ভাস্তি, মাথায় রাখবে, দীপা ভাস্তি এটিকে ইংরাজিতে অনুবাদ করেছেন। এই তোমার এই হার্টল্যাম্প আর কি ছোট বলতে পারো ছোট বইটি ইংরাজি ভাষায় অনুবাদ করেছেন কে? দীপা ভাস্তি। তার সাথে দেখে নাও যে 2025 সালে যদি বলে যে 2025 সালে তোমার যে প্রিট জকার স্থাপত্য পুরস্কার জিতেছেন কে? মাথায় রাখবে, লিউ জিয়াকুন। কি বললাম? লিউ জিয়াকুন, যিনি 2025 সালে প্রিট জকার স্থাপত্য পুরস্কার জিতেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের ন্যাশনাল ব্যুরো ঋত্বিকা চোপড়া এবং স্বাধীন সাংবাদিক
তোমার হচ্ছে গ্রীষ্মা কুথার যৌথভাবে বছরের সেরা মহিলা মিডিয়া ব্যক্তিত্বের জন্য তোমার এই চামেলি দেবী জৈন পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন। ভালো তথ্য মাথায় রাখবে যে ইন্ডিয়ান এক্সপ্রেসের ন্যাশনাল ব্যুরো তোমার এই ঋত্বিকা চোপড়া এবং স্বাধীন সাংবাদিক তোমার এই গ্রীষ্মা কুথার, নামগুলো একটু পড়ে নিবা, হ্যাঁ, গ্রীষ্মা কুথার এরা দুজনা যৌথভাবে বছরের সেরা মহিলা মিডিয়া ব্যক্তিত্বের জন্য চামেলি দেবী জৈন পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন। তার সাথে দেখে নাও উর্দু কবি বিনোদ কুমার শুক্লা, 59তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হলেন। 2024 সালে এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত সম্মানজনক রমন ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত হয়েছেন হায়াও মিয়াজাকি। নামটা মাথায় রাখবে, হায়াও মিয়াজাকি। কেমন? তার সাথে আরও তথ্য দেখে নাও গুরুত্বপূর্ণ, যদি বলে যে 2025 সালে গ্র্যামি পুরস্কার তোমার হচ্ছে অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কারটি জিতেছে তোমার হচ্ছে কোন ক্ষেত্র, সেটা হচ্ছে সঙ্গীত শিল্পী তোমার হচ্ছে বিয়ন্সে। মাথায় রাখবে সঙ্গীত শিল্পী বিয়ন্সে। কে জিতেছে? বিয়ন্সে জিতেছে, একজন ব্যক্তির নাম কিন্তু, বিয়ন্সে একজন ব্যক্তি, ঠিক আছে। যে 2025 সালে গ্র্যামি পুরস্কার অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কারটি জিতেছেন বিয়ন্সে, যিনি একজন সঙ্গীত শিল্পী। আচ্ছা দেখো, হিন্দির জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন কে? গগন গিল। মাথায় রাখবে 2025 সালে অ্যাবেল পুরস্কার পেয়েছেন মাসাকি কাশিওয়ারা, ঠিক আছে, মাসাকি কাশিওয়ারা। তারপরে দেখে নাও যে সঙ্গীত কালানিধি পুরস্কারে সম্মানিত হলেন আর কে শ্রীরাম কুমার, ঠিক আছে, আর কে শ্রীরাম কুমার। ইনি নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? তিনি কিন্তু বেহালার সাথে জড়িত। তাহলে মাথায় রাখবে যে সঙ্গীত কালানিধি পুরস্কারে সম্মানিত হয়েছেন তোমার এই আর কে শ্রীরাম কুমার, আর তিনি এই বাদ্যযন্ত্রটা হচ্ছে বেহালা, তিনি এই বেহালা বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু জড়িত। দেখে নাও 2025 সালে এপ্রিল মাসে কোন ইউরোপীয় শহর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছেন? লিপসন। মাথায় রাখবে লিপসন, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা এসেছিল যে 1919 সালের ভারত সরকার আইনের অধীনে কোন বিষয়গুলি ভারতীয়দের কাছে হস্তান্তর করা হয়েছিল? তা এই হস্তান্তরিত বিষয়গুলি কি ছিল? দেখো 4টে অপশনের মধ্যে যে কোনো একটা তোমার সঠিক উত্তর হবে। তা এখানে তুমি মাথায় রাখবে হস্তান্তরিত বিষয়গুলি হচ্ছে শিক্ষা, জনস্বাস্থ্য, স্থানীয় স্বশাসন, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট উন্নয়ন, পশুপালন, সেচ, তারপরে মাথায় রাখবা পাবলিক ওয়ার্কার্স, তারপরে শিল্প ও বাণিজ্য, আবাসন ও জনসাধারণের কাজ, তারপরে সামাজিক কল্যাণ, এগুলো সবই কিন্তু হস্তান্তরিত বিষয়ের মধ্যে পড়ছে। আর সংরক্ষিত বিষয়ের মধ্যে কি রয়েছে দাদা? প্রতিরক্ষা, পুলিশ, বিচার বিভাগ, রাজস্ব, বড় মাপের সেচ প্রকল্প, যোগাযোগ, খনি, বিদেশ সম্পর্কিত তথ্য, এগুলো সবই কিন্তু তোমার এই সংরক্ষিত বিষয়ের মধ্যে পড়ছে, এগুলো কিন্তু পড়ে নিবা। দেখো এই প্রশ্নটা এসেছিল যে কোন মুঘল সম্রাট সুলিকুল বা সকলের সাথে শান্তি এই নীতিটা গ্রহণ করেছিল? সম্রাট আকবর। মাথায় রাখবে সুলিকুল, এটা হচ্ছে কোন মুঘল সম্রাট গ্রহণ করেছিল? আকবর। তা মাথায় রাখবে আকবরের সুলিকুলের ধারণা ছিল সর্বজনীন শান্তি। সর্বজনীন শান্তির এই নীতিটি সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দ্বারা প্রচারিত হয়েছিল। এতে সকল ধর্ম ও সম্প্রদায়ের মত প্রকাশের স্বাধীনতা ছিল। তার সাথে মাথায় রাখবা তখত-ই আকবরী মুঘল সম্রাট আকবরের রাজ্যাভিষেক মঞ্চ পাঞ্জাবের তোমার এই কালানুর শহরে 13 বছর বয়সী আকবরের রাজ্যাভিষেকের অনুষ্ঠান, যেটা হয় 1556 সালে 56 খ্রিস্টাব্দে মোঘল সেনাপতি বৈরাম খাঁর দ্বারা পরিচালিত হয়েছিল। কেমন? তাহলে এখানে মাথায় রাখবা যে তখত-ই আকবরী, এটা হলো মুঘল সম্রাট আকবরের রাজ্যাভিষেকের একটা মঞ্চ, ঠিক আছে, যেখানে পাঞ্জাবের তোমার এই কালানুর শহরে 13 বছর বয়সে আকবরের রাজ্যাভিষেক অনুষ্ঠানটি হয়েছিল। কত সালে? 1556 সালে। কার কে পরিচালনা করেছিল? সেনাপতি, মাথায় মোঘল সেনাপতি বৈরাম খাঁর দ্বারা, ঠিক আছে, এটা পরিচালিত হয়েছিল। তার সাথে দেখে নাও যে বিভিন্ন ধর্মের শূন্যতা পূরণের জন্য আকবর 1582 সালে একটি নতুন ধর্ম দিন-ই ইলাহি চালু করেন। এটি ছিল মূলত একেশ্বরবাদ। কি বললাম? এটি ছিল মূলত একেশ্বরবাদ। আকবরের আমলে রাজা বীরবল টোডরমল সহ মোট 18 জন এই ধর্মমত গ্রহণ করেছিল। ভালো তথ্য পড়ে নিবা কিন্তু। তার সাথে দেখে নাও আকবরের নির্মাণ কার্যগুলি কী কী, যেমন আগ্রা দুর্গ, এলাহাবাদ দুর্গ, লাহোর দুর্গ, ফতেপুর সিক্রি, এগুলো সবই কিন্তু আকবরের দ্বারা নির্মিত। কেমন? দেখো এই প্রশ্নটা এসেছিল যে কোন অ্যাসিড যোগাযোগ প্রক্রিয়ায় তোমার যোগাযোগ প্রক্রিয়ায় আর কি
প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4 মাথায় রাখবে। যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যাসিডটা মানে প্রস্তুত করা হয়। তো এই দেখে নাও যে সালফিউরিক অ্যাসিড তৈরির শিল্পে যোগাযোগ প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। এতে সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে মিশ্রিত হয়ে তোমার এই সালফার ট্রাই অক্সাইড তৈরি করে এবং তারপর এটি জলের সাথে মিশ্রিত করেই তোমার এই সালফিউরিক অ্যাসিডটা বানানো হয়, মানে তৈরি করা হয়। ঠিক আছে, তার সাথে আরও কিছু তথ্য আমি তুলে দিয়েছি। দেখো, যদি বলে যে হ্যাবার প্রক্রিয়ায় কোন যৌগ প্রস্তুত করা হয়, বলবে অ্যামোনিয়া। কি বললাম? অ্যামোনিয়া, NH3। অ্যামোনিয়া তোমার এই হ্যাবার প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়। যদি বলে সলভে প্রক্রিয়ার দ্বারা কোন পদার্থ বা যৌগ প্রস্তুত করা হয়, সোডিয়াম কার্বনেট Na2CO3। কেমন? সোডিয়াম কার্বনেট তোমার এই সলভে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রস্তুত করা হয়। দেখে নাও কিজার প্রক্রিয়া। যদি বলে কিজার প্রক্রিয়ায় কোন যৌগ প্রস্তুত করা হয়, হাইড্রোজেন পার অক্সাইড। কি বললাম? হাইড্রোজেন পার অক্সাইড, যেটা কিজার প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়। তার সাথে যদি বলে যে দেখো এই প্রশ্নটা যে পেস্টারাইজেশন প্রক্রিয়ায় কোন খাদ্য সংরক্ষণ করা হয়, সেটা কিন্তু দুধ। মাথায় রাখবে, দুধ পেস্টারাইজেশন প্রক্রিয়ার দ্বারাই আর কি সংরক্ষণ করা হয়ে থাকে। কেমন? এগুলো পড়ে নিবা। দেখো, এই প্রশ্নটা এসেছিল যে ভারতের কোন রাজ্যে জাগর নৃত্য পরিবেশিত হয়। জাগর মূলত উত্তরাখণ্ডের নৃত্য উৎসব। ঠিক আছে, তা জাগর একটি লোকনৃত্য যা মূলত উত্তরাখণ্ডের গাড়োয়াল এবং কুমায়ুন অঞ্চলে প্রচলিত। তার সাথে আমরা দেখে নেব আর কি বিভিন্ন রাজ্যের লোকনৃত্য রয়েছে যেগুলো আসতে পারে পরীক্ষায়। যেমন হিমাচল প্রদেশের কথা যদি বলি, কিন্নরি, থোড়া, ঝোড়া, ডালি। ঠিক আছে, এগুলো দেখে নিবা। উত্তরাখণ্ডের চাপেলি, জাগর। পাঞ্জাবের ভাংরা, গিদ্দা, ডাফ। রাজস্থানে রয়েছে ঘুমর, সুইসিনি, কালবেলিয়া। গুজরাটে রয়েছে গরবা, ডান্ডিয়া রাস। তারপরে ভাওয়াইয়া। মহারাষ্ট্রে রয়েছে লাবনি, লেজিম। ঠিক আছে, জেলিম নয়, লেজিম। তার সাথে দেখে নাও যে ছত্তিশগড়ে রয়েছে গৌরমারিয়া, পন্থী, রাউত নাচ। বিহারে রয়েছে জাত জটিন। তারপরে সিকিমে হচ্ছে চুফাত আর ইমাকচাম। আসামের বিহু মানে আর কি বিখ্যাত। তারপরে মণিপুরের থাংটা, লাই হারাওবা, পুংচোলাম। ঠিক আছে, এগুলো কিন্তু বিখ্যাত। মিজোরামের চেরাও নাচ বিখ্যাত। তার সাথে দেখে না গোয়ার হচ্ছে ফুগদি বিখ্যাত। ঠিক আছে, ফুগদি, ডলো, কুনবি, ধানগাড়। তামিলনাড়ুর কারাগাম বিখ্যাত। এগুলো সবই কিন্তু দেখে নিবা। চলো, পরের প্রশ্ন এটা এসেছিল যে 1913 সালে নির্মিত ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি, সেটা হচ্ছে রাজা হরিশচন্দ্র। মাথায় রাখবে, রাজা হরিশচন্দ্র ভারতের প্রথম নির্বাক ফিচার ফিল্ম, যা দাদা সাহেব ফালকে তোমার এই 1913 সালে তৈরি করেছিল। কত সালে? 1913 সালে তৈরি করেছিল। দেখো, আমলা আরা ছিল ভারতের প্রথম সবাক চলচ্চিত্র, যা 1931 সালে 14ই মার্চ মুক্তি পায়। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন আরদেশির ইরানি। কি বললাম? নামটা মাথায় রাখবে যে এই আমলা আরা চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন কে? আরদেশির ইরানি। কেমন? আর যদি বলে, দেখো এই প্রশ্ন এরকম আসতেই পারে যে ভারতের প্রথম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি, সেটা হচ্ছে নিচে নগর, যেটা 1946 সালে আর কি মুক্তি পেয়েছিল। পরিচালক ছিলেন চেতন আনন্দ। তার সাথে ভারতের প্রথম অস্কার জয়ী সঙ্গীত পরিচালক কে ছিলেন? A.R. রহমান। মাথায় রাখবে, A.R. রহমান, যিনি হচ্ছেন ভারতের প্রথম অস্কার জয়ী সঙ্গীত পরিচালক ছিলেন। ভারতের প্রথম ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাইতে। কত সালে? 1952 সালে। মাথায় রাখবে। তার সাথে দেখে নাও যে ভারতের প্রথম মহিলা অস্কার বিজয়ী কে ছিলেন? তিনি হচ্ছেন ভানু আথাইয়া ভারতের প্রথম মহিলা অস্কার বিজয়ী ছিলেন। কোন ক্ষেত্রে? পোশাকের নকশা তৈরির জন্য। কত সালে তিনি পান? তিনি এই 1983 সালে অস্কার পেয়েছিলেন। ঠিক আছে, মাথায় রাখবে। চলো, পরের প্রশ্ন দেখো, এটা এসেছিল যে কোন দেশ ঘোষণা করেছে যে কেবলমাত্র সেই সব পর্বতারোহীদেরই এভারেস্টে আরোহণের অনুমতি দেওয়া হবে যারা পূর্বে মানে আগে 7000 মিটারের বেশি উঁচু পর্বতে আরোহণ করেছেন। তা বুঝতেই পারছো যে নেপাল ঘোষণা করেছে যে আমরা সেই সকল পর্বতারোহীদেরকেই এভারেস্টে আরোহণ করার অনুমতি দেব যারা এর আগে 7000 মিটারের বেশি উঁচু পর্বতে আরোহণ করার একটা অভিজ্ঞতা রয়েছে, তাই না? এবার তার সাথে দেখে না, যদি বলে যে 2025 সালের জন্য বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। দেখো, আমি এক্সট্রা যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো তুলে দিয়েছি, এগুলো কিন্তু আসতে পারে, সেই জন্য আমি বলছি এগুলো পড়ে নিবা। দেখো, ভারতের কোন রাজ্য প্রথমবারের মতো তোমার হচ্ছে গ্লেসিয়ার মনিটরিং সিস্টেম চালু করেছে? সিকিম। 2024 সালে ইউনেস্কো কোন ভারতীয় স্থানকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে? সেটা হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ। তারপরে দেখে নাও যে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু চেনা ব্রিজ কোন রাজ্যে রয়েছে? জম্মু কাশ্মীর রয়েছে।
তারপরে দেখে নাও যে 2025 সালে অনুষ্ঠিত COP30 জলবায়ু সম্মেলন সূচকে মানে সম্মেলনের আয়োজক দেশ কোনটি ছিল? ব্রাজিল। ভারতের কোন রাজ্য প্রথম গ্রিন হাইড্রোজেন নীতি প্রবর্তন করেছেন? গুজরাট। তার সাথে দেখে নাও 2024 সালে বিশ্বের দীর্ঘতম সাইকেল টানেল কোন দেশের উদ্বোধন করলো? নরওয়ে। তার সাথে যদি বলে যে এশিয়ার প্রথম কার্বন নিরপেক্ষ রেলওয়ে স্টেশন কোনটি? উধমপুর। মাথায় রাখবে উধমপুর রেলওয়ে স্টেশন, যেটা রয়েছে জম্মু কাশ্মীরে। 2025 সালের জন্য হু কর্তৃক ঘোষিত বিশ্ব স্বাস্থ্য দিবস এর থিম কী ছিল? দেখো WHO কর্তৃক বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম ছিল মাই হেলথ মাই রাইট। ঠিক আছে, মাথায় রাখবে, ভালো তথ্য। তার সাথে দেখে নাও যে ভারতের কোন রাজ্যে দেশের প্রথম স্নো লেপার্ড কনজারভেশন সেন্টার তৈরি করেছে? উত্তরাখণ্ড। মাথায় রাখবে উত্তরাখণ্ড হচ্ছে তোমার আমার দেশের প্রথম স্নো লেপার্ড কনজারভেশন সেন্টার তৈরি করেছে। যদি বলে 2024 সালে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে কোন দেশ? বুঝতেই পারছো, ভারতের চন্দ্রযান 3, তাই না? হচ্ছে ভারতের কোন শহর 2025 সালে G20 যুব সম্মেলনের আয়োজক করবে? সেটা হচ্ছে ভোপাল। ঠিক আছে, মধ্যপ্রদেশের ভোপাল। তার সাথে দেখে নাও যে 2024 সালের আটলাস মাউন্টেন ভূমিকম্প কোন দেশে ঘটেছিল? আটলাস মাউন্টেন ভূমিকম্প এটা ঘটেছিল মরক্কোতে। কেমন? আচ্ছা, বিশ্বের সবথেকে উঁচু বুদ্ধ মূর্তি কোথায় নির্মিত হচ্ছে? ভারতের লাদাখে। মাথায় রাখবে, ভালো তথ্য, যে বিশ্বের সবথেকে উঁচু বুদ্ধ মূর্তি রয়েছে ভারতের লাদাখে। তার সাথে দেখে নাও পরে প্রশ্ন কি এসেছিল যে 78তম কান চলচ্চিত্র উৎসবে তানভি দ্য গ্রেট ছবির পরিচালক কে ছিলেন? অনুপম খের। কি বললাম? তানভি দ্য গ্রেট ছবিটি পরিচালনা করেছেন অনুপম খের। এই ছবিটি 78তম কান চলচ্চিত্র উৎসবে মার্চে ডু ফিল্ম বিভাগে প্রদর্শিত হয়েছিল। মাথায় রাখবে। তার সাথে আরও কিছু এক্সট্রা তথ্য তুলে দিয়েছি, পড়ে নিবা। যদি বলে যে 78তম কান চলচ্চিত্র উৎসবের ফ্লাম দ অর বিজয়ী চলচ্চিত্র কোনটি? সেটা হচ্ছে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এই ছবির পরিচালক ছিলেন জাফর পানাহি। আর যদি বলে সেরা পরিচালক ও অভিনেতার পুরস্কার কোন চলচ্চিত্রের জন্য দেওয়া হয়? সেটা হচ্ছে দ্য সিক্রেট এজেন্ট। এর পরিচালক ছিলেন খিলাবার ম্যান্দনকা ফিলহো। বানানগুলো একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, তার সাথে আরও তথ্য এগুলো দেখে নিবা যে উৎসবের এই তোমার হচ্ছে 78তম যে কান চলচ্চিত্র উৎসব, এই উৎসবের অফিসিয়াল পোস্টারে কোন চলচ্চিত্রের দৃশ্য ছিল? এ ম্যান অ্যান্ড এ ওম্যান। মাথায় রাখবে। কেমন? চলো, পরের প্রশ্ন এসেছিল যে কোন তালিকায় কেন্দ্রীয় সরকারকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে? কেন্দ্রীয় তালিকায়। সঠিক উত্তর আমাদের কেন্দ্রীয় তালিকা। এবার দেখে না, যদি বলে যে ভারতীয় সংবিধানের কোন তপশিলে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং সমবায় তালিকা এর কথা উল্লেখ করা হয়েছে? সেটা হচ্ছে 7ম তপশিলে। মাথায় রাখবে, কেন্দ্রীয়, রাজ্য এবং সমবায় তালিকার কথা উল্লেখ রয়েছে 7ম তপশিলে। যদি বলে কেন্দ্রীয় তালিকায় আইন প্রণয়নের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? শুধুমাত্র কেন্দ্রীয় সরকারকে দেওয়া আছে। রাজ্যের তালিকায় আইন প্রণয়নের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? শুধুমাত্র রাজ্যপালকে দেওয়া হয়েছে। যদি বলে সমবায় তালিকায়, দেখো সমবায় তালিকায় আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্র ও রাজ্য উভয়কেই। মাথায় রাখবে। আর কেন্দ্রীয় তালিকায় মোট কতগুলো বিষয় রয়েছে? ডিসেম্বর 2024 অনুযায়ী মাথায় রাখবে 100টি বিষয়। আর যদি বলে রাজ্য তালিকায় মোট কতগুলো বিষয়? 61টা। আর সমবায় তালিকায় মোট বিষয় রয়েছে 52টি ডিসেম্বর 2024 অনুযায়ী। আচ্ছা, তার সাথে দেখে নাও, যদি বলে যে রাজ্য তালিকার একটি উদাহরণ দাও, যেমন পুলিশ, জনস্বাস্থ্য, কৃষি, এগুলো সবই কিন্তু রাজ্য তালিকার মধ্যে পড়ছে। কেন্দ্রীয় তালিকার মধ্যে তুমি তো বুঝতেই পারছো, প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি, পারমাণবিক শক্তি, এগুলো সবই কেন্দ্রীয় তালিকার মধ্যে পড়ছে, তাই না? সহজ জিনিস। তার সাথে দেখে নাও যে সমবায় তালিকার মধ্যে পড়ছে তোমার শিক্ষা, বন, বিবাহ, তোমার হচ্ছে তালাক আইন, এই সমস্ত কিন্তু সমবায় তালিকার মধ্যে পড়ছে। চলো, তার সাথে আরও তথ্য দেখে নাও যে যদি প্রশ্ন এমন বলে যে যদি সমবায় তালিকার কোনো বিষয়ে কেন্দ্র ও রাজ্য আইনের মধ্যে বিরোধ হয়, তাহলে কোন আইন কার্যকর হবে? সেটা হচ্ছে কেন্দ্রীয় আইন কিন্তু কার্যকর হবে। হচ্ছে জরুরি অবস্থায় রাজ্যের তালিকার বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে চলে আসে? কেন্দ্র সরকারের হাতে চলে আসে। কেন্দ্রীয় তালিকা ও রাজ্য তালিকার ক্ষমতা বিভাজন কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে? সেটা হচ্ছে অনুচ্ছেদ 246। মাথায় রাখবে। কেমন?
তার সাথে দেখে নাও যে সংবিধান প্রণয়নের সময় কেন্দ্রীয় তালিকার কতগুলো বিষয় ছিল। সংবিধান প্রণয়নের সময় কেন্দ্রীয় তালিকায় তোমার এই 97টি বিষয় ছিল। সংবিধান প্রণয়নের সময় রাজ্য তালিকায় বিষয় ছিল 66টি, আর সমবায় তালিকায় বিষয় ছিল 47টি। মাথায় রাখবে। যদি বলে যে কোন তালিকার বিষয়ে কেবলমাত্র সংসদ আইন প্রণয়ন করতে পারে, কেন্দ্রীয় তালিকার বিষয়ে কেবলমাত্র সংসদ আইন প্রণয়ন করতে পারে। তার সাথে দেখে নাও যদি বলে যে কোন তালিকার বিষয়ে কেবলমাত্র রাজ্যের বিধানসভা আইন প্রণয়ন করতে পারে, সেটা হচ্ছে রাজ্য তালিকায়। আর যদি বলে 3 তালিকার বিষয়বস্তু পরিবর্তন করার ক্ষমতা কার হাতে রয়েছে, সংসদের হাতে রয়েছে। কেমন? শিক্ষা বর্তমানে কোন তালিকা আছে, সমবায় তালিকার মধ্যেই কিন্তু শিক্ষা বর্তমানে রয়েছে। চলো দেখো, এই প্রশ্নটা এসেছিল যে পর্তুগিজ শাসনামলে নির্মিত আগুয়াডা দুর্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে গোয়া। মাথায় রাখবে যে আগুয়াডা দুর্গ গোয়ার তোমার হচ্ছে সিনকুরিম সমুদ্র সৈকতের কাছে অবস্থিত। এটি 1612 সালে পর্তুগিজরা তোমার এই সমুদ্র সৈকত ওলন্দাজ এবং মারাঠাদের হাত থেকে তাদের অঞ্চল রক্ষা করার জন্য তৈরি করেছিল। কেমন? যদি বলে দিউ দুর্গ কোথায়, গুজরাটে। বেসিন দুর্গ রয়েছে মহারাষ্ট্রে। গোয়ায় অবস্থিত বিখ্যাত তোমার এই বোম জেসুস গির্জায় কার দেহবাসের সংরক্ষিত আছে, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার। ভালো তথ্য পড়ে নিবা। দেখো তার সাথে যে ভারতের পর্তুগিজদের প্রথম গভর্নর কে ছিলেন, ফ্রান্সিসকো দে আলমেইদা। মাথায় রাখবে ফ্রান্সিসকো দে আলমেইদা, বা নামগুলো একটু কিন্তু ভালো করে পড়বা। তার সাথে দেখে নাও যে ভারতে পর্তুগিজরা কোন বছর গোয়া দখল করেছিল, 1510 সালে। কেমন? চলে আসি, দেখো এই প্রশ্নটা এসেছিল যে কোন দেশের সাথে আর্টিলারি চুক্তি সম্পাদিত হয়েছে, মানে ভারতের সাথে কোন দেশের মধ্যে তোমার এই আর্টিলারি চুক্তি সম্পাদিত হয়েছে। মাথায় রাখবা মার্কিন যুক্তরাষ্ট্র আর্মেনিয়ার মধ্যে। কেমন? তো অপশানে যেটা ছিল সেই অনুযায়ী তোমার অ্যান্সার করতে হবে। দেখো এবার এরকম প্রশ্ন যদি তুলে দেয়, যদি বলে যে ভারত কোন দেশের সাথে কেনাইন ভাজরা টি স্বয়ংচালিত হাওয়াই জাহাজ সরবরাহের চুক্তি করেছে, দক্ষিণ কোরিয়ার সাথে। মাথায় রাখবে। যদি বলে যে আর্মেনিয়া ভারত থেকে কোন ধরনের আর্টিলারি সিস্টেম ক্রয় করেছে, সেটা হচ্ছে এটিএজিএস অর্থাৎ অ্যাডভান্সড টুয়ার্ড আর্টিলারি গান সিস্টেম, এবং তার সাথে MARG 155 মিমি স্বয়ংক্রিয় হাওয়াই জাহাজ। এগুলো কিন্তু তোমার এই আর্মেনিয়া ভারত থেকে ক্রয় করেছে। যদি বলে যে ভারত প্রথমবার কোন দেশে নিজস্ব নির্মিত আর্টিলারি গান সরবরাহের LOI স্বাক্ষর করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। মাথায় রাখবে। কেমন? তার সাথে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলে দিয়েছি, এগুলো পড়ে নিবা। যদি বলে যে ভারত সৌদি আরবকে কোন সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে, সেটা হচ্ছে 155 মিমি আর্টিলারি গোলা বারুদ। কেমন? দেখো ভারত ও জার্মানির তোমার এই দিল্লি ডিফেন্সের চুক্তি অনুযায়ী কোন প্রিসিশন গাইডেড আর্টিলারি গোলা বারুদ ভারতে উৎপাদন হবে, সেটা হচ্ছে ভলক্যানো 155 মিমি। কেমন? দেখো তার সাথে ATAGS আর্টিলারি গান কোন 2 ভারতীয় সংস্থা উৎপাদন করে, সেটা হচ্ছে ভারত ফ্রগ এবং টাটা অ্যাডভান্সড সিস্টেম। ঠিক আছে? যদি বলে ভারতীয় সেনার নতুন ATAGS প্রকল্পের চুক্তির মূল্য কত ছিল, 6,900 কোটি টাকা। এইগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা। কেমন? কারণ ওই টাইপের প্রশ্ন যেহেতু করছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে পরবর্তী সময়। দেখো বলছে 2025 সালে কোন শহরে তোমার হচ্ছে ইউনিসেফের টেকসই উন্নয়ন সংক্রান্ত আঞ্চলিক ফোরাম অনুষ্ঠিত হয়েছিল। তা এই ইউনিসেফের টেকসই উন্নয়ন আঞ্চলিক ফোরাম অনুষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভাতে। বুঝতে পারছো? চলো তার সাথে দেখে নাও, এরকম প্রশ্ন যদি দিয়ে দেয় যে 2025 সালে এশিয়া প্রশান্ত ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়েছিল, মাথায় রাখবে থাইল্যান্ডের ব্যাংককে, 12 থেকে 25 ফেব্রুয়ারি। ঠিক আছে? যদি বলে ল্যাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে 2025 সালে টেকসই উন্নয়ন ফোরাম কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়, মাথায় রাখবে 31 মার্চ থেকে 4 এপ্রিল সান্টিয়াগো ডি চিলিতে। ঠিক আছে? যদি বলে 2025 সালে আফ্রিকা আঞ্চলিক টেকসই উন্নয়ন ফোরাম কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল, উগান্ডার কাম্পালাতে 9 থেকে 11 এপ্রিল। দেখো আরব আঞ্চলিক টেকসই উন্নয়ন ফোরাম 2025-এ কোথায় হয়েছিল, এটা হয়েছিল লেবাননের বেইরুতে। মাথায় রাখবা 14 থেকে 17 এপ্রিল। ঠিক আছে? এই ডেটগুলো একটু হালকা করে মাথায় রাখবা। দেখো 2025 সালে ইউএন ওশান কনফারেন্স তো কোথায় অনুষ্ঠিত হলো, এটা হচ্ছে ফ্রান্সের নিসে 9 থেকে 13 জুন। কেমন?
দেখো এই প্রশ্নটা এসেছিল যে ম্যালেরিয়া নিম্নলিখিত কোনটির কারণে হয়। তাই ম্যালেরিয়া তোমার কি প্লাজমোডিয়াম নামক একটি প্রোটোজোয়া একটা পরজীবী, তাই না, প্লাজমোডিয়াম নামক একটি প্রোটোজোয়ান পরজীবীর কারণেই কিন্তু ম্যালেরিয়া রোগটা হয়ে থাকে। যদি বলে তোমার এই যক্ষ্মা রোগের জীবাণু মানে কোনটির কারণে যক্ষ্মা রোগটা হয়, তাহলে কি বলবা যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর কারণেই কিন্তু যক্ষ্মা হয়। ডেঙ্গু জ্বর হচ্ছে কিসের, দেখো বলছে ডেঙ্গু জ্বর কোন বাহকের মাধ্যমে ছড়ায়, এই যে তোমার হচ্ছে এডিস এজিপ্টাই মশার কারণেই তোমার ওই ডেঙ্গু জ্বরটা ছড়ায়। ম্যালেরিয়া ছড়ায় তোমার স্ত্রী অ্যানোফিলিস মশা। কলেরা রোগের জীবাণু বা কী কারণে বা কোন কারণে কলেরা রোগটা হয়, তুমি বলবা যে দাদা ভিব্রিও কলেরির জন্য কলেরা রোগ হয়। কুষ্ঠ রোগের জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রাই। তারপরে প্লেগ রোগের জীবাণু হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। ঠিক আছে, এইগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা। চলো দেখো পরের প্রশ্ন এসেছিল যে অপারেশন সিন্দুরের সময় ডিআরডিও দ্বারা তৈরি কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেটা ব্রহ্মোস। মাথায় রাখবে ব্রহ্মোস ব্যবহার করা হয়েছিল। দেখো আরও কিছু তথ্য আমি তুলে দিয়েছি যে অপারেশন সিন্দুর কবে পরিচালিত হয়েছিল, 7ই মে 2025-এ। কেমন, 7ই মে 2025-এ অপারেশন সিন্দুর পরিচালিত হয়েছিল। অপারেশন সিন্দুর কোন ঘটনার জবাবে পরিচালিত হয়েছিল, এটা ওই পালাগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদেই কিন্তু এটা মানে এই অপারেশনটা চালানো হয়েছিল, তাই না। তা সে দেখে নাও অপারেশন সিন্দুরের সময় ডিআরডিও তৈরি কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, এটা এসেছে পরীক্ষায় যে ব্রহ্মোস। অপারেশন সিন্দুরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, সেটা হচ্ছে আকাশ তীর। মাথায় রাখবে কেমন। তারপরে যদি বলে যে অপারেশন সিন্দুরে ব্যবহৃত বলছে হামার অস্ত্রটি কী ধরনের, এটা হচ্ছে প্রিসিশন গাইডেড বোমা। মাথায় রাখবে। অপারেশন সিন্দুরে কোন ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছিল, এটা হচ্ছে SCALP। ঠিক আছে, দেখে নিবা। তারপরে যদি বলে অপারেশন সিন্দুরে ব্যবহৃত নাগাস্ত্র 1 এটা কি, এটা হচ্ছে তোমার লইটারিং মিউনিশন। মাথায় রাখবে লইটারিং মিউনিশন। যদি বলে অপারেশন সিন্দুরে কতটি বা কয়টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছিল, 36টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছিল। যদি বলে যে অপারেশন সিন্দুরে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের জন্য কোন ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, সেটা হচ্ছে কামিকাজে ড্রোন। মাথায় রাখবে। এই ছিল তথ্য, এগুলো কিন্তু পড়ে নিবা অপারেশন সিন্দুর সম্পর্কে। দেখো পরের প্রশ্ন এসেছিল যে জম্মু ও কাশ্মীরে কোন দেশ থেকে অনুপ্রবেশকারীদের আটকাতে অভিযান শুরু করা হয়েছিল। বুঝতেই পারছো যে জম্মু ও কাশ্মীরে কি ভারত কি করেছিল যে অনুপ্রবেশকারীদের মানে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসী বা অনুপ্রবেশকারীদের থামানোর জন্যই জম্মু ও কাশ্মীরে ভারত সরকার ও নিরাপত্তা বাহিনী সময়ে সময়ে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করেছেন। ঠিক আছে, আর দেখো প্রধান প্রচার অভিযান অন্তর্ভুক্ত কী ছিল, মানে কি প্রচার অভিযান চলেছিল ভারতের তরফ থেকে, যে অপারেশন প্যারাক্রম এবং অপারেশন অল আউট। মাথায় রাখবে। দেখো এই প্রশ্নটা এসেছিল যে নিচের কোনটি বহুমাত্রিক দারিদ্র্য সূচকে অন্তর্ভুক্ত নয় বলেছে। তা তুমি দেখে নাও যে বহুমাত্রিক দারিদ্র্য সূচক সাধারণত 3টি প্রধান মাত্রা অন্তর্ভুক্ত: স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনমান বা জীবনযাপন। তা স্বাস্থ্যর মধ্যে পড়ছে শিশু মৃত্যু, অপুষ্টি; শিক্ষার মধ্যে বিদ্যালয়ের উপস্থিতি, শিক্ষাবর্ষ; আর জীবনমানের মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানীয় জল, স্যানিটেশন, আবাসন, জ্বালানি। ঠিক আছে, এগুলো সবই কিন্তু দেখে নিবা। চলো এই প্রশ্নটা এসেছিল যে সম্প্রতি কোন শহরে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে, লখনৌতে। মাথায় রাখবে লখনৌতে তোমার এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। দেখো সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী লখনৌতে ব্রহ্মোস অ্যারোস্পেস ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ফেসিলিটির উদ্বোধন করেছে। এই ফেসিলিটি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল একত্রিত ও পরীক্ষা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি লখনৌ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরের অংশ হিসাবে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তার সাথে দেখো এই প্রশ্ন এসেছিল যে 2025 সালে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনী কোন সামরিক মহড়ার অংশগ্রহণ করেছিল, সেটা হচ্ছে ডেজার্ট ফ্লাগ 10। মাথায় রাখবে ডেজার্ট ফ্লাগ 10। এটি একটি বহুজাতিক বিমান যুদ্ধ মহড়া যা 21শে এপ্রিল থেকে 8ই মে 2025 পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের তোমার এই আল ধাফরা বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? এই সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। দেখো ভারত তার MiG-29 এবং জাগুয়ার বিমান নিয়ে এই মহড়ায় অংশগ্রহণ করেছিল। এর লক্ষ্য হলো জটিল বিমান পরিচালনার মাধ্যমে অপারেশন জ্ঞান এবং সর্বোত্তম অনুশীলন বিনিময় করা। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্ন কি এসেছিল যে উলগুলান। দেখো উলগুলান বিদ্রোহ অন্য আর কি নামে পরিচিত, সেটা হচ্ছে বিরসা মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত। মাথায় রাখবা। আর এই বিদ্রোহ তোমার এই 1899 থেকে 1900 সালের মধ্যে বিরসা মুন্ডার নেতৃত্বে ঝাড়খণ্ডে শুরু হয়েছিল।
এই বিদ্রোহের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকার জমিদারদের শোষণের বিরুদ্ধে তোমার এই মুন্ডা উপজাতিদের মানে জল বন এবং জমি রক্ষা করার জন্যই কিন্তু এই বিদ্রোহটা মানে বিরসা মুন্ডার দ্বারাই কিন্তু বিরসা মুন্ডার নেতৃত্বে কিন্তু করা হয়েছিল। বিষয়টা বুঝতে পারছো? চলো তার সাথে আরও এক্সট্রা কিছু তথ্য দেখে নাও। যদি বলে পাবনা বিদ্রোহের মূল উদ্দেশ্য কি, মাথায় রাখবে কৃষকদের জমিদারি শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করার উদ্দেশ্যেই কিন্তু পাবনা বিদ্রোহটা হয়েছিল। চুয়ার বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? বাংলা ও বিহারের সীমান্ত অঞ্চলে চুয়ার বিদ্রোহ হয়েছিল। যদি বলে যে বলছে ফরকাবাদ বিদ্রোহ নেতৃত্ব কে দেন? নায়েব আলী খান। মাথায় রাখবে নায়েব আলী খান তিনি কিন্তু ফরকাবাদ বিদ্রোহের নেতৃত্ব দেন। যদি বলে ওয়াঘের বিদ্রোহ কোন অঞ্চলে সংঘটিত হয়? গুজরাটে। মাথায় রাখবে মোপলা বিদ্রোহ কোন প্রদেশে সংঘটিত হয়? মালাবার, কেরালাতে। তারপরে যদি বলে তিতুমিরের বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? 1831 সালে। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। যদি বলে পাইক বিদ্রোহ নেতা কে ছিল? বক্সী জগবিন্দু। তারপরে আরও তথ্য রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা। তার সাথে যদি বলে দেখো আন্দারসন বিদ্রোহ কোন রাজ্যে সংঘটিত হয়? আসামে। মাথায় রাখবে আন্দারসন বিদ্রোহ আসামে সংঘটিত হয়েছিল। ফকির সন্ন্যাসী বিদ্রোহের সময়কালে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? বলো, ওয়ারেন হেস্টিংস, তাই না? তারপরে দেখো খণ্ডকরি বিদ্রোহ কোন অঞ্চলে হয়? উড়িষ্যাতে হয়। তারপরে বক্সি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? 1817 সালে। এই তথ্যগুলো অবশ্যই পড়বে। চলো দেখো, এই প্রশ্নটা এসেছিল যে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত নিম্নলিখিত কোনটির কারণে হয়? উত্তর পূর্ব মৌসুমি বায়ুর কারণেই কিন্তু তোমার এই দক্ষিণ ভারতে বৃষ্টিপাতটা হয়ে থাকে। দেখো যে দক্ষিণ ভারত বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে অক্টোবর থেকে ডিসেম্বর, ডেটটা মাথায় রাখবে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে প্রধান বৃষ্টিপাত হয়। তা বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের কয়টি শাখায় বিভক্ত? দুটি শাখা, একটা হচ্ছে আরব সাগর শাখা আর একটা বঙ্গোপসাগর শাখা। তার সাথে আমরা এক্সট্রা আরও তথ্য পড়ে নেব, যদি এই তথ্য মানে এখান থেকে প্রশ্ন আছে যেন এখান থেকে পেয়ে যাও। যদি বলে যে ভারতের সর্বপ্রথম মৌসুমি বায়ু কোথায় পৌঁছায়? কেরালাতে পৌঁছায়। ভারতের মৌসুমি বায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? ঋতুভিত্তিক দিক পরিবর্তন। মাথায় রাখবে ভারতের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাতের প্রধান কারণ কি? পশ্চিমঘাট পর্বতমালা। মাথায় রাখবে। যদি বলে মৌসুমি বায়ুর বার্ষিক পরিবর্তনকে কি বলা হয়? সেটা হচ্ছে মৌসুমি চক্র। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? তুমি তো জানোই, মেঘালয়ের মৌসিনরামে। হচ্ছে উত্তর ভারতের শীতকালে বৃষ্টির প্রধান কারণ কি? পশ্চিমা ঝঞ্ঝা বা বলতে পারো পশ্চিমা বিক্ষেপ। তার সাথে আরও তথ্য দেখে নাও যে পশ্চিমী বায়ুর পশ্চিমী বায়ুর পূর্বাভাস কোন সংস্থা দেয়? সেটা হচ্ছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর, IMD। ঠিক আছে। যদি বলে যে মৌসুমি বায়ুর আগমন কোন প্রাকৃতিক ঘটনার সাথে সম্পর্কিত? মাথায় রাখবে বঙ্গোপসাগর ও আরব সাগরের তাপমাত্রার পার্থক্যের সাথে কিন্তু সম্পর্কিত তোমার এই মৌসুমি বায়ুর আগমন। ঠিক আছে। যদি বলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে মোট কত মাসে স্থায়ী হয়? প্রায় 4 মাস। মাথায় রাখবে জুন থেকে সেপ্টেম্বর। কেমন? দেখো ভারতের কোন অঞ্চল মৌসুমি ছায়াপ্রাপ্ত অঞ্চল হিসেবে পরিচিত? সেটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমির কিছু অংশ আর কি তোমার এই মৌসুমি ছায়াপ্রাপ্ত অঞ্চল হিসাবে পরিচিত। আমরা আরও তথ্য দেখে নেব। যদি বলে যে এমন প্রশ্ন চলে আসে যে পশ্চিম ঘাটের কোন দিক বেশি বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে পশ্চিম ঢাল। মাথায় রাখবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রধানত কোন রাজ্যে বৃষ্টিপাত ঘটায়? সেটা হচ্ছে তামিলনাড়ুতে। যদি বলে ভারতের গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রধান জ্বালানি শক্তি কী? সেটা হচ্ছে স্থল ও সমুদ্রের তাপমাত্রার পার্থক্য। যদি বলে যে এল নিনোর প্রভাব হলে ভারতে সাধারণত কি ঘটবে? মৌসুমি বৃষ্টিপাতে ঘাটতি দেখা যাবে। আর লা নিনোর প্রভাব হলে ভারতে সাধারণত কী হবে? গড়ের চেয়ে মানে যে হারে বৃষ্টিপাত হয় তার থেকেও বেশি বৃষ্টিপাত হবে, তাই না? আর একটা প্রশ্ন এসেছিল, দেখো যে স্বাধীনতার পর ভারত কোন খাতে সবথেকে বেশি ঘাটতির সম্মুখীন হয়েছিল? খাদ্য ঘাটতি। আমরা তো জানি, আমি তোমাদের যে এই খাত সম্পর্কে মানে অর্থনীতির যে বিভিন্ন খাত রয়েছে সেগুলো সব করে দিয়েছি, তার মধ্যে কিন্তু তুমি তথ্যগুলো পেয়ে যাবা। ঠিক আছে, এই ছিল তোমাদের হচ্ছে 7ই আগস্টের সেকেন্ড শিফটের তথ্য। দেখো একটু লেট হলেও আমি তোমাদের এই ডিটেলসগুলো কিন্তু বাছাই করে ঘেটে বাছাই করে এই যে ডিটেলসগুলো দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই পড়বা, গুরুত্বপূর্ণ। তুমি প্রিভিয়াসের প্রশ্ন করে তো জেনেছো যে TCS প্রথম 2-4টে শিফটে যে টাইপের প্রশ্নগুলো করে একদম শেষ পর্যন্ত সেই প্যাটার্নটাই ওরা ফলো করে নিয়ে যায়, তাই না? যদি অন্য কোনো মানে এর থেকে হার্ড প্রশ্ন করার চেষ্টা করে তাহলে কিন্তু চিন্তা করবে না, নর্মালাইজেশনে তোমার কিন্তু ভালো নাম্বার বাড়বে। ঠিক আছে, সেই জন্য বলছি এই তথ্যগুলো অবশ্যই কিন্তু পড়ে সব মুখস্থ করে নিবা। কোনো সমস্যা হলে আমি তো রয়েছি, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবা। আর টেলিগ্রামে PDF দিয়ে দিচ্ছি, PDFটা তোলে কিন্তু নিজে নিজেই পড়ে নাও, বেশি সময় নষ্ট করবে না, এখন চটপট করবা। কেমন? সবাই ভালো করে পড়বে। রাখছি, জয় হিন্দ।